আচ্ছা, তোদের বিশেষ মুহূর্তের পর তোকে কি ভাইয়া কিছু খেতে টেতে দেয়? হ্যাঁ, কেন? ললাটে ভাঁজ করে প্রশ্ন ছুড়ল বিন্দু। শবনম বলে উঠল, আমার এক কাজিনের হাজবেন্ড ছিল ডাক্তার। আমার কাজিনের বয়স কম ছিল বলে সে খাবারের সাথে জন্ম নিয়ন্ত্রণ মেডিসিন দিত। আমার কেমন যেন মনে হচ্ছে তোর সাথেও সেটা হচ্ছে। যদিও আমি শিওর না, তুই একটা কাজ কর, কিছুদিন সেই মুহূর্তে কিছু খাস না। তারপরেও যদি ফলাফল শূন্য হয়, দুজনে একবার ডাক্তারের শরণাপন্ন হোস। প্রতিবার ব্যক্তিগত মুহূর্তের পরে অর্ণ তাকে দুধ দেয়, কিন্তু সেটা তো তার শরীরের ভালোর জন্য। অর্ণ বলছে প্রোটিন তার দুর্বল শরীরের জন্য ভালো। শবনমের কথাটা পছন্দ হলো না তার। অর্ণ কেন এটা করতে যাবে? আজকে আর ক্লাস করতে ভালো লাগে না। শবনমকে বিদায় দিয়ে বিন্দু নিজে উঠে চলল চেনা গন্তব্যে। ঝর্ণার শাশুড়ি খুব অসুস্থ, তাই মনোয়ারা বেগম আর মাসুমা বেগম গিয়েছেন তাকে দেখতে। পুরুষরা নিজেদের কর্মস্থলে। বৃষ্টি আর মেহেদি ছিল ভার্সিটিতে। তাদের জন্য রান্না বান্না করে রেখে গেছে, ফোন করে তাদের যাওয়ার কথা বলে গিয়েছিল। ভার্সিটি থেকে শেষে বৃষ্টি কিচেনে গেল। খিদেই পেটের মধ্যে ট্রাক চালাচ্ছে। সকালে রান্না করা তরকারি গরম করতে লাগলো। হঠাৎ কেউ পেছন থেকে চাপটে ধরায় চমকে ওঠে বৃষ্টি। পর মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে রাগী গলায় বলল, ভয় পেয়েছি না আমি? এরকম কেউ করে? মেহেদি আমলে নিল না মেয়েটার কথা। সে বৃষ্টির ঘাড়ে চুমু এঁকে দিয়ে বলল, বাড়িতে কেউ নেই? সেটা আমার অজানা নয়। মেহেদির কথা সম্পূর্ণ করার আগেই বৃষ্টি বিরক্ত হয়ে কথাটা বলল। তরকারি নামিয়ে রাখতে রাখতে বলল, দেখছো না কাজ করছি? এভাবে জাপটে ধরে রাখলে করব কি করে? মেহেদির স্বরে না, বৃষ্টির হাত থেকে তরকারির বাটিটা রেখে দিয়ে বৃষ্টির কানে কানে ফিসফিস করে বলল, বাড়িতে কেউ নেই, চল না কিছু মিছু করি। বৃষ্টি মেহেদিকে দূরে ঠেলে দিয়ে বলল, কোনো কিছু হবে না এখন। প্রচুর খিদে পেয়েছে, বিরক্ত করো না, খেতে বসো। পেট মন সব ভরিয়ে দিব, প্রমিস। ওপরে চল না। বৃষ্টি মেহেদির কথা উপেক্ষা করে চলে যেতে নিলে মেহেদি বাদ সেধে বলে, ওপরে চল বৃষ্টি, নয়তো এখানেই বাসর করা শুরু করব, সত্যি বলছি। তো যা খুশি কর, আমার খিদে পেয়েছে, আমি গেলাম। বৃষ্টি কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হতেই মেহেদি বৃষ্টির দেহটা শূন্যে তুলে নিয়ে হাঁটা দিল সিঁড়ি বেয়ে উপরে। ঘটনাটি এতটাই চটজলদি হলো যে বৃষ্টি হকচকানোর সময়টুকুও পেল না। আজকে আর কক্ষের দরজাটাও দিল না। বৃষ্টিকে সোজা নিয়ে ফেললো বিছানায়। বৃষ্টি বেজায় চটে যায়। খিদে পেয়েছে, খাবো আমি। মেহেদি বৃষ্টির নিকটে গিয়ে বলল, আশ্চর্য, তুমি কি খাওয়ার জিনিস? আচ্ছা তাহলে আমি খাই। মেহেদির এই আচরণে বড্ড হতাশ বৃষ্টি। কাঁদো কাঁদো গলায় বলে ওঠে মেয়েটি, এত তাড়ার কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি? আমার তোকে এখনই চাই, মানে চাই। বৃষ্টি মুখ লটকে রয়েছে। এখন যতই না না করুক মেহেদির হ্যাঁ হ্যাঁই থাকবে। ঢের চেনে ছেলেটাকে। বৃষ্টির ভাবনার মাঝেই ওষ্ঠপুটে পুরুষালী ঠোঁটের স্পর্শ পেতেই চোখ খিচে ফেলল। মেহেদির আদুরে স্পর্শ কিছু মুহূর্তের জন্য খিদে ভুলে গেল যেন। ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়ল উত্তপ্ত দুপুরে। সময় গড়ালো। বৃষ্টি ক্লান্ত হয়ে শুয়ে আছে মেহেদির বুকে। মেহেদি বৃষ্টির চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, কি দেখলি? বলছিলাম না পেট মন সব ভরিয়ে দিব। ভরছে না? বৃষ্টি লাল গাল ধয়ে নালিমা ছড়িয়ে আছে। সে লাজুক গলায় বলল, বলেছে তোমাকে, এতে যদি পেট ভরতো মানুষ না খেয়ে কাটিয়ে দিত। আমার সত্যি খুব খিদে লেগেছে। মেহেদি উঠতে উঠতে বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আয়, খিদে দেখি আমারও লেগেছে। পরিশ্রম তো কম করলাম না। বৃষ্টি লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে বলল, মুখটা যেন কখন সেলাই করে দেই, ওটা দিয়ে আজকাল ভালো কথা বের হয় না। মেহেদি গলায় তোয়ালে পেঁচিয়ে নিতে নিতে বলল, বউ আমার, মুখটাও আমার, তোর কি? আমি কি অন্যের বউয়ের কাছে যাই নাকি? বৃষ্টি মুখ ভোতা করে ফেলল। আজকাল মেহেদি মুখ খুললেই লজ্জায় পড়ে বৃষ্টি। শান্তশিষ্ট ছেলেটা দিন দিনই লজ্জাহীন হয়ে যাচ্ছে।
সব লাগাম ছাড়া তার কাছে, অথচ মানুষ বলবে এর চেয়ে ভদ্র সভ্য ছেলে দুনিয়াতে নাই। চল একসাথে গোসল করে আসি। লজ্জায় বোধ বৃষ্টি নাকচ করে আমতা আমতা করে বলল, তো তুমি যাও, আমি পরে যাচ্ছি। তুই কি লজ্জা পাচ্ছিস? এতক্ষণ পাচ্ছিলি মানা যায়, এখন কেন পাচ্ছিস? বৃষ্টির শরীরে আস্ত চাদরটা জড়িয়ে খাট থেকে নেমে হনহন করে চলে গেল নিজের রুমে। এখানে থাকলে কান পচে যাবে তার। মেহেদি ললাটে ভাঁজ ফেলে দেখলো বৃষ্টির কাণ্ড, কপাল কুঁচকে এলো তার। তবে মেয়েটিকে চালানোর জন্যে আর পিছু নিল না, গোসল করার জন্যে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল করে নিচে এসে দেখে বৃষ্টি খাবার নিয়ে সবে খেতে বসেছে। তারা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির বেশ খিদে পেয়েছে। বৃষ্টির শরীরের সবুজ রঙের সালোয়ার কামিজ, ভেজা চুলগুলো তোয়ালে পেঁচিয়ে রেখেছে। মেহেদি গিয়ে পাশে বসে, খাবার আগেই বেড়ে রেখেছে বৃষ্টি। মেহেদির উপস্থিত পেলেও মুখ তোলে না বৃষ্টি, সে তার মতো খেয়েই চলেছে। নিস্তব্ধতা ভেঙে সশব্দে বেজে উঠল মেহেদির পকেটে থাকা মোবাইল ফোনটা। মাহবুব আলম ফোন করেছে। মেহেদি রিসিভ করে কথা বলে। বৃষ্টি এবার মাথা তুলে বলল, বড় আব্বু ফোন করেছে, কি বললো? তোকে নিয়ে আপার বাসায় যেতে বলেছে, ডিনারে দাওয়াত নাকি সেখানে। খেতে খেতে উত্তর দিল মেহেদি। বৃষ্টি নিচের খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, আমি যাব না, তুমি খেয়ে আম্মুদের নিয়ে এসো। মাথা খারাপ আমার? তোকে বাসায় একা রেখে যাব আমি? না গেলেও আপা রাগ করবে। সন্ধ্যার দিকে একসঙ্গেই যাব। এখন খেয়ে পড়তে বস, নয়তো ঘুমা। মালদ্বীপ। হুলহুমালে বীচ, সাদা বালির তট, গাছ ছুঁয়ে যাওয়া হালকা বাতাস আর নীলচে সবুজ জলের ঢেউ। এই সমুদ্র সৈকত যেন প্রেমের নীরব সঙ্গী। বিকেলের সূর্যাস্তের সময় হাত ধরে হাঁটলে চারপাশটা শুধু তাদের দুজনের জন্যেই আলাদা করা যায়। মেরিহে আইল্যান্ড ছোট্ট, নির্জন আর শান্ত একটি দ্বীপ। এখানে কোনো ভিড় নেই, শুধু সাগরের গর্জন আর তারা ভরা আকাশ। ওভার ওয়াটার ভিলায় বসে একসাথে সকালের কফি, রাতের মোমবাতির আলোয় ডিনার, সবকিছু যেন রূপকথার মতো। আরিয়াটেল এটা মূলত সমুদ্রপ্রেমী দম্পতিদের স্বপ্নের জায়গা। এখানে একসাথে স্নরকেলিং বা ড্রাইভিং করে দেখা যায় রঙিন প্রবাল, সামুদ্রিক মাছ, এমনকি বিশাল মান্তারে বা হোয়েল শার্ক। ভয়ের বদলে দুজনের সাহস ভাগাভাগি করার অভিজ্ঞতায় সম্পর্ককে গভীর করে তোলে। সোনেভা জানিস রিসোর্ট মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলির মধ্যে সবচেয়ে রোমান্টিক। ভিলার বারান্দা থেকে সরাসরি নীল সাগরে নামার সুযোগ, ব্যক্তিগত সুইমিং পুল, এমনকি শোবার ঘরের ছাদ খোলা যায়, যেখান থেকে রাতের তারা ভরা আকাশ দেখা যায়। এখানে প্রতিটি মুহূর্ত দুজনের জন্য নিখুঁত স্বপ্ন। এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে দেখতেই 3 দিন লেগে যায় সাদি আর রুহির কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে। পছন্দের জায়গার সাথে ব্যক্তিগত পুরুষ, সব মিলিয়ে এক স্বর্গীয় সুখ অনুভব করে সে। যদিও সাদি চেয়েছিল 3 বন্ধু বউ নিয়ে একসঙ্গে ভ্রমণে আসবে, তা আর হলো কই। তটিনী প্রেগনেন্সির জন্য চাইলেও এই মুহূর্তে আসতে পারছে না। আর অর্ণ, তার সময় নেই, না থাকারও কথা। ভীষণ দায়িত্ববান কর্নেল সে, মর্জি মতো ওরা যায় না। সাদি আসার সময় সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমার বোনের যেন কোনো অসুবিধা না হয়, ছুটি 15 দিন বাড়িয়ে দিলাম। ও যা চায় দিবি, যেখানে যেতে চায় যাবি। যা শুনে ভীষণ রেগে গিয়েছিল সাদি। আমাকে কি তোর ফকিনে মনে হয় শালা? বউয়ের পেছনে 2 হাতে খরচ করার যথেষ্ট সামর্থ্য আমার আছে। ভাইগেরে দেখাবি না তো? ছুটি বাড়িয়ে দিয়ে উদ্ধার করেছিস, এতেই হবে। মালদ্বীপে ভোরের আলো এখনো ফোটেনি। সফেদ শুভ্র বিছানায় উপুর হয়ে ঘুমিয়ে আছে সাদি। উজ্জ্বল উন্মুক্ত পিঠ, 2 হাতের পেশি ফুলে ফেপে আছে। মেয়েলি রিনরিনে কণ্ঠস্বরে গোঙানির আওয়াজ কর্ণগোচর হতেই জোরপূর্বক ঢিপ ঢিপ করে চোখ মেলে তাকালো সে। ঘুমে চোখ ভেঙে আসছে যেন। ঘুমিয়েই ভোর রাতে ফোপানের আওয়াজ শুনে এবার ধরপড় করে উঠে বসলো। উল্টো দিকে ফিরে কুঁজো হয়ে শুয়ে আছে রুহি। মেয়েটির শরীরটা থরথর করে কাঁপছে, 2 হাতে নিজের মুখ চেপে রেখেছে। সাদি বিস্মিত হয়ে, মেয়েটা তো তার বুকের মধ্যে ঘুমিয়েছিল, হঠাৎ কি হলো? সাদি রুহিকে নিজের দিকে টেনে নিতে নিতে অস্থির হয়ে বলল, হাঁপানো টকি, এই কথা বল জানেমান, কি হচ্ছে তোর? রুহি ঠোঁট কামড়ে বহু কষ্টে ভাঙা গলায় বলল,
পেইন। শাদির ললাটে চিন্তার ছাপ পড়ে। সে জিজ্ঞেস করে। পেন হচ্ছে? কোথায় হচ্ছে? পেটে। কম্পিত গলায় বলল রুহি। শাদির চিন্তা বাড়ল। তার উন্মাদনায় মেয়েটা কষ্ট পেয়েছে। রাতে যখন জিজ্ঞেস করলো তখন তো মেয়েটা বলল প্রবলেম হচ্ছে না। তাহলে? শাদি থমথমে গলায় বলল। বেশি পেন হচ্ছে? রাতে যে বললে সমস্যা হচ্ছে না? শাদির কথা শেষ করার আগেই তার নজর পড়ল বেডে। সাদা চাদরটা লাল হয়ে গেছে। শাদির আর কিছুই বুঝতে বাকি রইল না। কিছু একটা মনে পড়তেই শাদির দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে গম্ভীর হয়ে বলে। এই প্রবলেমটা না স্বাভাবিক হয়ে এসেছিল, তাহলে আবার হচ্ছে কেন? মেডিসিনগুলো ঠিকমতো নিচ্ছিস না? রুহি কথা বলতে পারে না। তার অসহ্য রকমের ব্যথা হচ্ছে। শাদির ভীষণ রাগ হলেও রুহিকে ব্যথায় তরপাতে দেখে সেটা গিলে নিল। আর রুহি ভাঙা গলায় বলল। তুমি কি রাগ করেছো? বিরক্ত হচ্ছ আমার উপর? আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে। শাদি রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমার সত্যিই ভীষণ রাগ লাগছে আপানোটাকে। এটা তুই পিরিয়ড হয়েছিস দেখে নয়, তুই কতটা কেয়ারলেস, ঠিকমতো মেডিসিনগুলো নিস না, এটা ভেবে আমার রাগ লাগছে। আমি তোমাকে তোমার মধুচন্দ্রিমার সুখ দিতে পারলাম না। আফসোস করে কথাটা বলে। শ্, কষ্ট করে কথা বলতে হবে না, আমি কিচ্ছু মনে করিনি। আমাদের জীবনে এমন অনেক সময় আসবে, তুই শুধু আমার কাছে আমার বুকে থাক, ব্যাস। শাদি রুহিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে সাহায্য করলো। তারপর ডক্টর ইনফর্ম করলো ধরিত্রে রাত নেমেছে ধীরে ধীরে, যেন আকাশের বুক জুড়ে নীল কালি ছড়িয়ে দিয়েছে কেউ। অসংখ্য তারা ছোট ছোট প্রদীপের মতো জ্বলে আছে দূর আকাশে। ব্যালকনিতে গ্রিল ধরে বিন্দু নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চোখ মেলে তাকিয়ে আছে সেই অসীম আকাশের দিকে। মনে হয় রাতটা যেন তার সাথেই কথা বলছে অচেনা ভাষায়। অথচ গভীরভাবে বোঝা যায় এমন এক ভাষায় অর্ণ এখনো বাসায় আসেনি। হয়তো আজকে ব্যস্ততা বেশি তার। বিন্দুর মনটা খারাপ, কেন যেন কিছুই ভালো লাগছে না। অর্ণ বাসায় প্রবেশ করতেই ললাটে ভাঁজ পড়ল। ড্রয়িং রুমটা অন্ধকার। কিচেনের আলো এসে আবছা আলোয় আলোকিত করেছে চারিপাশ। অর্ণ নিজের রুমের দিকে হাঁটা দিল, রুম খালি, বারান্দার ঠাই খোলা। অর্ণ ফ্রেশ না হয়েই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সেদিকে। আজ আর অর্ণর উপস্থিতি টের পেল না বিন্দু। আকস্মিক ঘাড়ে উষ্ণতা অনুভব করতেই থমকালো বিন্দু। নিজের আকাশ কুসুম কল্পনা থেকে বেরিয়ে এলো। অর্ণ বিন্দুর কামিজ ভেদ করে মেয়েধীন পেটের দুই পাশ দিয়ে হাত ঢুকিয়ে টেনে বিন্দুর পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নিল। থুতনিটা বিন্দুর কাঁধে ঠেকিয়ে নরম কণ্ঠে বলল। অপেক্ষা করছিলে পাখি? বিন্দু ছোট করে মৃদু সুরে বলল। এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়েদার খুব ঠান্ডা, রুমে চলো। বিন্দু ঘুরে অর্ণর মুখের দিকে তাকায়, নিরেট গলায় বলল। আপনার তো অনেক ক্ষমতা, সবকিছুই পারেন, তাহলে আমি কেন মা হতে পারছি না কর্নেল সাহেব? আবার সেই একই গান। অর্ণর শিথিল দৃষ্টি তীক্ষ্ণ হলো। কপালে ছড়িয়ে পড়ল বিরক্তির ছাপ। সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বজ্র গম্ভীর স্বরে শুধালো। তোকে এই কুবুদ্ধি খেয়ে দেয়? এটা কুবুদ্ধি? অর্ণ কিছু বলতে গিয়েও নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলল। এখানে ঠান্ডা পড়ছে, রুমে আয়। সে বড় বড় কদমে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বিন্দু পিছু পিছু গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলল। আপনার ভেতরে সমস্যা আছে, তাই আমি মা হতে পারছি না। অর্ণ হাতের কবজিতে থাকা ঘড়িটা খুলতে খুলতে ঘাড় ঘুরিয়ে চাইল বিন্দুর পানে। কপাল কুঁচকে বলল। কিভাবে বুঝলে? তুমি কি কোনোভাবে আমার পাওয়ার নিয়ে প্রশ্ন তুলছো? পাওয়ার ইঞ্জিন ছাড়াও যে ভেতরে কলকবজা যন্ত্রপাতি থাকে সেখানে সমস্যা আপনার। না হলে আমার তো কোনো সমস্যা নেই, তবু আমি মা হতে পারছি না কেন? আপনার সমস্যা, আপনি ডাক্তার দেখান। রাগে দুঃখে ঝরঝর করে কথাগুলো বলে হাঁপায় বিন্দু। অর্ণর দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মুখবিবর থেমে থাকা জলের মতো শান্ত। সে ঘড়ি ওয়ালের টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল। ওকে। ওকে? কি ওকে? আজকেও লোকটা তার কথা উপেক্ষা করছে। বিন্দু ধূপধাপ শব্দ করে এগিয়ে আসে অর্ণের নিকটে। আমি কিন্তু রেগে যাচ্ছি। অর্ণ আদুরি গলায় বলল। কাছে আয়, আদর করে দিই। এত অনাগ্রহ মেনে নিতে পারে না মেয়েটি। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। অর্ণ ফোঁস করে শ্বাস টানে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। বিন্দুর কাছে গিয়ে বিন্দুর মাথাটা চেপে ধরল বুকে। ডোন্ট ক্রাই জান, তোর মাথায় এই বেবির ভূত চাপলো?
চাপালো কে বলতো? মা হওয়ার বয়স হয়েছে তোর? একটা বেবি ক্যারি করতে কতটা কষ্ট সহ্য করতে হয় তোর আইডিয়া আছে? তাছাড়া চাইলেই তো আর বেবি পাওয়া হয়ে গেল না। সময় হলে মা হওয়ার স্বাদ গ্রহণ করবি। একেবারেই শান্ত স্বরে কথাগুলো বলল অর্ণব। বিন্দুর মনের ভারটা একটুখানি হালকা হলো বুঝি। অর্ণব বিন্দুর চোখের পানিটুকু জিভ দ্বারা চুষে নেয়। এপাশ ওপাশ করে গাঢ় চুমু খায় বিন্দুর মসৃণ দুই গালে। বিন্দু লজ্জায় মুখ নামিয়ে রাখলো। অর্ণ শীতল গলায় শুধালো, রাতের শহর দেখবি চলবি? আজকে তোকে নিয়ে রাতের শহরে ঘুরবো। যা সেজে গুজে আয়। বিন্দু অবাক হলো। আজ পর্যন্ত অর্ণ কখনোই তাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। আজকে সত্যিই যাবে। বিন্দু অবিশ্বাস্য গলায় বলে ওঠে। সত্যি? তবে কি আমি মিথ্যে কথা বলি? কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন ছুড়ল অর্ণ। বিন্দু খুশি মনে বলে, আমি কি পরবো কর্নেল সাহেব? শাড়ি পরি? শাড়ি পরবি? ওকে পর। অর্ণ ফ্রেশ হতে চলে যেতেই বিন্দু আলমারি হাতড়ে একটা লাল শাড়ি বের করে পরে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক লেপটে হালকা সাজগোজ করে। অর্ণ গোসল করে এসে কালো টি শার্ট ট্রাউজার পরে বিন্দুর আপাদমস্তক এক পলক তাকিয়ে গম্ভীর গলায় শুধালো। চুল বেঁধে মাথায় কাপড় দে। বিন্দু বিনা বাক্যে চুলে কাটা মেরে মাথায় কাপড় টানলো। বাহিরে যাওয়ার আগে সে এমনিতেই মাথায় কাপড় দিত। অর্ণ বিন্দুর হাত ধরে নিচে নামলো। অর্ণকে গাড়ি নিতে না দেখে বিন্দু রিনরিনে গলায় বলল, গাড়ি নিলেন না কর্নেল সাহেব? ফ্রেশ। আজকে গাড়িতে নয়, খোলা আকাশে তোকে নিয়ে রিক্সায় চড়ে ঘুরে বেড়াবো। বিন্দু অবিশ্বাস্য নজরে চাইলো অর্ণর পানে। আজকে কি তার অবাক হওয়ার দিন? লোকটাকে গাড়ি ছাড়া জীবনেও দেখেনি সে। আজকে তার পছন্দের জন্য রিকশায় চড়বে। বিন্দুকে নিয়ে অর্ণ রাতে নির্জন কলহমুক্ত শহরে ঘুরল। অর্ণর অপছন্দের রাস্তার পাশের ফুচকাও খেতে দিল। চিপস, চকলেট, আইসক্রিম আরো কত কি কিনে দিল। রাতে ডিনার করে একেবারে বাসায় ফিরল তারা। বিন্দুর কি যে ভালো লাগছে, সব মন খারাপ পালিয়ে গেল কোথাও। এই শান্তশিষ্ট অর্ণকেই তো সে চেয়েছিল। বিন্দু আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি খুলতে শুরু করলো। ঠোঁটের কোণে এখনো ঝুলে আছে মিষ্টি হাসির ঝলক। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো মেয়েটার হাস্য উজ্জ্বল মুখশ্রী। হাত বাড়িয়ে চুলের ভাঁজে কাঁটাটা টান মেরে খুলে ফেললো। অগ্নি ঝরঝর করে সিল্কি চুলগুলো পিঠ বেয়ে হাঁটু ঘেঁষে পড়ল। অর্ণ বিন্দুর চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে নাকে ঘষল। বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল, খামচে ধরল পরনের বস্তু। অর্ণ বিন্দুর দুগালে হাত দিয়ে মুখটা উপরে তুলে কোনো পূর্বাভাস না দিয়েই বিন্দুর ওষ্ঠপুট আঁকড়ে ধরে। প্রগাঢ় চুম্বন করে বরাবরের মতোই বিন্দু লজ্জায় আড়ষ্ট হলো। শির দ্বারা বেয়ে গড়িয়ে নামতে লাগলো কলকলে স্রোত। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, হবেন না? জবাব দিল না অর্ণ। সে পুনরায় বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিয়ে বিন্দুকে কোলে তুলে চুমু খেতে খেতেই বেডের দিক পা ফেলে এগিয়ে গেল। বিন্দুকে বেডে শুইয়ে দিয়ে তার শাড়িতে হাত বাড়িয়ে দিতেই বিন্দু শাড়ির আঁচলটা খামচে ধরল। অর্ণ ঘন ঘন নিঃশ্বাস ফেলে তা হারিকে গলায় শুধায়, হোয়াটস হ্যাপেন্ড? বাধা দিচ্ছিস কেন? ভালো লাগছে না? বিন্দু আমতা আমতা করে। প্রবলেম নেই তার কোনো। বাদশা কেন বাদ সাধলো জানেও না। অর্ণ বিন্দুর হাত দুটো বিছানায় পিষে ফেলে বলল, ভালো না লাগলেও সহ্য করতে হবে বাকি। আমি যখন ধরেছি নিশ্চিত থাক আর ছাড়ছি না। পারলে বাধা দিয়ে দেখ, আমার জিনিস আমি হাসিল করতে জানি। তারপর আর কোনো শব্দ নেই। বদ্ধ ঘরে দুজন মানুষের ঘনত্ব নিঃশ্বাস ব্যতীত অন্য কোনো শব্দের অস্তিত্ব নেই। বিন্দু কখনো সুখময় যন্ত্রণায় ছড়িয়ে পড়ে না, করিয়ে ওঠে। কখনো কখনো অর্ণর আদরের স্পর্শে সুখ ভেসে যায়। সময় যেন স্থির রয় তাদের জন্য। বিপত্তি ঘটে ভোর রাতে। বিন্দুর চোখ ঘুমে ঢুলুঢুলু করে তখন। ঠিক তখনই অর্ণ অভ্যেস মতোই দুধের গ্লাস দিল বিন্দুর হাতে। বিন্দুর ঘুম পাড়িয়ে গেল। সে বড় বড় চোখ করে তাকিয়ে রইল দুধ ভর্তি গ্লাসের পানে। মনে করা নাড়ল সকলের শবনমের কথাটা। শোক শুরু হয়ে এলো বিন্দুর। হঠাৎ করেই কিঞ্চিত সন্দেহ জাগে মনে। তার ভাবনা সত্যি নাকি মিথ্যা জানে না সে। তবে অর্ণকে ওয়াশরুমে যেতে দেখেই বিন্দু তড়িঘড়ি বিছানা থেকে নেমে গ্লাস ভর্তি দুধ জানালা দিয়ে বাইরে ফেলে দিল। ওড়নার কোনা দিয়ে
অর্ডার কোনা দিয়ে গ্রিলে ছিটে ছিটে পড়া ফোটা দুধগুলো মুছে দিয়ে চট জলদি জায়গায় শুয়ে পড়ল। অর্ণব ফ্রেশ হয়ে এসে দেখলো বিন্দু ঘুমিয়ে পড়েছে। নিত্য দিনের মতো দুধের গ্লাসটা খালি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এক বাচ্চা নাকি ক্যারি করবে আর এক বাচ্চাকে। অর্ণর বড় মামা মহসিন আহমেদের মেয়ে সুনয়নার বিয়ের দিন তারিখ ফিক্সড হয়েছে। ভদ্রলোক নিজে অর্ণর ফ্ল্যাটে এসে নিমন্ত্রণ করে গেছেন। বিন্দুর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে গেছেন অর্ণকে নিয়ে দুদিন আগেই যেতে। অর্ণ স্বভাবে গম্ভীর হলেও বড্ড দায়িত্ববান সুপুরুষ। তাছাড়া মহসিন আহমেদের কোনো ছেলে নেই। সব দিক বিবেচনায় অর্ণ জরুরি ছুটি নিয়েছে দুদিনের জন্য। সাদিয়ার রুহি অপেক্ষা করছে সায়েদাবাদ। অর্ণর পার্সোনাল গাড়িতেই রওনা দিয়েছে বগুড়ার উদ্দেশ্যে। বিন্দু পিছনের সিটে বসে বাহিরের ব্যস্ত শহর দেখছে। সায়েদাবাদ গাড়ি থামতেই সাদি সামনে অর্ণর পাশে বসে আর রুহি গিয়ে বসলো বিন্দুর পাশে। টুকটাক কথায় চলতে থাকে তাদের যাত্রা। বিন্দু পিছনের সিটে বসে বাহিরের ব্যস্ত শহর দেখছে। সায়েদাবাদ গাড়ি থামতেই সাদি সামনে অর্ণর পাশে বসে আর রুহি গিয়ে বসলো বিন্দুর পাশে। টুকটাক কথায় চলতে থাকে তাদের যাত্রা। গাড়ি ঢাকা সিটি পেরোতেই বিন্দুর পেট মুছড়ে বমি এলো। সে তড়িঘড়ি করে জানালা থেকে মাথা বের করে বমি করে দিল। বিষয়টা অর্ণর নজরে পড়তেই আকস্মিক গাড়ি ব্রেক কষলো সে। বিন্দু বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রুহি ধরে রেখেছে তাকে। অর্ণ পানির বোতল হাতে তুলে ড্রাইভিং সিট থেকে নামতে নামতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধালো, ড্রাইভিং সিটে সাদি। সাদি বিনা বাক্যে ড্রাইভিং সিটে বসে। অর্ণ বিন্দুর পাশে ডোর খুলে রুহির থেকে বিন্দুকে নিজের সাথে আগলে নিতেই রুহি তাদের প্রাইভেসি দিয়ে নেমে সাদির পাশে বসলো। অর্ণ বিন্দুর মুখে পানি দেয়। বিন্দু কুলি করে চোখ মুখে পানি দেয়। অর্ণ ললাটে ভাঁজ করে প্রশ্ন ছুড়ে বলল, আর ইউ ওকে? হঠাৎ বমি করছো কেন? জানি না, পেট্রোলের গন্ধে আমার বমি পাচ্ছে। ক্লান্ত কণ্ঠস্বর বিন্দুর। অর্ণ ডোর আটকে বিন্দুর পাশে বসতে বসতে শুধালো, আসবে না? খেয়ে আসতে বলেছিলাম, খেলে না। খালি পেটে তো বমি আসবেই। কথাটা বলতে বলতেই অর্ণ ব্যাকসিটে রাখা বিরিয়ানির প্যাকেট বিন্দুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, চুপচাপ ফিনিশ কর। বিন্দু গাড়িতে খাবার দেখে অবাক হয়। লোকটা এগুলো কখন কিনলো? প্রশ্নটা চেপে রাখা গেল না। বিন্দু অবাক হয়ে বলে উঠল, এগুলো কখন কিনলেন কর্নেল সাহেব? অর্ণ বোনের হাত দুটো পানি আর 2 প্যাকেট বিরিয়ানি দিতে দিতে বলল। যখন আপনি প্রকৃতি বিরাজ করছিলেন তখন। বিন্দুর ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। গম্ভীর এই পুরুষটি কতটা যত্নবান সেটা সবসময় অনুভব করে সে। প্রবাদে আছে, সুদর্শন পুরুষের থেকে যত্নবান পুরুষ বেশি সুপুরুষ। রুহি খেয়েই বেরিয়েছে, তাই রেখে দিল পরে খেয়ে নিবে। বিন্দু আস্তে আস্তে করে খেতে লাগলো। সকালে তাড়াহুড়ো করায় পেট ভরে খাওয়া হয়নি, তাই হয়তো খিদেই বমি পাচ্ছে। খেতে খেতে আধ চোখে তাকালো অর্ণর পানে। লোকটা এক মনে কি যেন দেখছে মোবাইল ফোনে। কোলের উপর রাখা হাতটায় পানির বোতল। বিন্দু এক লোকমা বিরিয়ানি হাতে নিয়ে অর্ণর মুখের কাছে। অর্ণ শান্ত চোখে এক পলক বিন্দুর মুখপানে চেয়ে হা করে। অর্ণর ঠোঁটে বিন্দুর আঙ্গুল স্পর্শ করতেই বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল। বিন্দু ভেবেছিল অর্ণ মুখ ফিরিয়ে নিবে কিংবা ধমকে তাকে খেতে বলবে, কিন্তু লোকটা একদম ভদ্র স্বামীর মতো গিলে ফেললো খাবারটুকু। এর আগে কখনো বিন্দু অর্ণকে কিছু খাইয়ে দেয়নি কিংবা সাধেনি। নিজের আজগুবি ভাবনা সাইডে ফেলে দিয়ে বিন্দু দ্বিতীয়বার অর্ণর মুখের কাছে লোকমা ধরে। অর্ণ এবারেও ফোনে দৃষ্টি রেখেই মুখে পুরে নিল খাবার। বিন্দু কি যে ভালো লাগলো। বিন্দু নিজেও খায় মাঝে মধ্যে, অর্ণর মুখেও দেয়। খাওয়া শেষ হলে অর্ণ বিন্দুর বাহু জড়িয়ে বিন্দুর মাথাটা নিজের মুখের সাথে চেপে ধরলো। বিন্দুও চোখ বন্ধ করে নিঃশব্দে লেপ্টে রইল অর্ণর বক্ষ পিঞ্জরে। অর্ণ বিন্দুর হিজাবে পুড়ে রাখা মাথায় চুমু এঁকে দিল। পুরো ব্যাপারটা রুহি খুব মুগ্ধ হয়ে মিরারে দেখল। তার মুখে মুচকি হাসির ঝিলিক। সাদি কপাল কুঁচকে ফিসফিস করে বলল, একা একা হাসছিল কেন হাঁপানোটাকে? রুহি তাকায় স্বামীর পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওদের ভালোবাসা দেখছি সাদ। আমার গম্ভীর ভাইটাও যে কাউকে এতটা ভালোবাসতে পারে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না।
সাদি মিররে দেখলো তাদের, তারপর মাথা নেড়ে সায় দিয়ে বলল, আমি অবাক হই মাঝে মাঝে। শালা উন্মাদের মতো ভালোবাসে বিন্দুকে, অথচ মুখে আজ পর্যন্ত স্বীকার করলো না। সবাই সবকিছু প্রকাশ করতে পারে না, ভাইও হয়েছে তাই। রুহির কথা শুনে সাদি বলে উঠল, তবে আমার মাথায় একটা কথা গোলমাল করে, জানিস? কি? প্রশ্ন ছুড়ল রুহি। সাদি বেশ ভাবুক গলায় ফিসফিস করে বলল, ওর মতো একরোখা গোমরা মুখে কি করে বিন্দুর মতো কোমল নারী পেল বলতো? রুহি হেসে নিচু স্বরে বলল, তুমি কি জানো না, পাখির ন্যায় ছো মেরে এনেছে আমার ভাই। ভাবা যায় আমার ভাইও কাউকে পাওয়ার জন্য জোর জবরদস্তি করে বিয়ে করে? নতুন বউকে পেয়ে বিন্দুর নানা শ্বশুর বাড়ির লোকজন তাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া সাদি এ বাড়ি আগে আসলেও নাতি জামাই হিসেবে এই প্রথম এসেছে। বিয়ে বাড়ির ব্যস্ততা সাইডে রেখে তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অর্ণর মামি আনোয়ারা বেগম ফের কিছু আনতে যাওয়া ধরলে বিন্দু বাধা দেয়। আপনি বসুন মামি, আমরা পথে খেয়ে এসছি। এত কিছু এখন কোথায় রাখবো? ভদ্র মহিলা বিন্দুর পাশে বসে। তোমার মামা শ্বশুরের কাছে তোমার কথা শুনেছি, সে এসে বলেছে আমাদের অন্যর বউ নাকি খুব ভদ্র গুণবতী। এখন তো দেখছি তার থেকেও বেশি মিষ্টি তুমি, দেখতে অনেকটাই মায়ের মতো হয়েছো। বিন্দু কিঞ্চিত লজ্জা পেল। ভদ্র মহিলা গলা থেকে মোটা স্বর্ণের চেন খুলে বিন্দুর গলায় পরিয়ে দিতে দিতে বলল, প্রথমবার মামা বাড়িতে এসেছো, এটা তোমার উপহার। মামা তো একবার দিয়েছে, এখন আবার এসবের দরকার নেই মামি। আমার জন্য দোয়া করবেন, এতেই হবে। খুবই নম্র গলায় বলল বিন্দু। ভদ্র মহিলা বললেন, সেটা মামা ছেলের বউয়ের মুখ দেখে দিয়েছে, এটা আমি দিলাম। আপনাদের দেনা পাওনা পরে করবেন, আমি জার্নি করে এসেছি, টায়ার্ড লাগছে, রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। অর্ণর কথা শুনে ভদ্র মহিলা তড়িঘড়ি করে কাউকে ডাকে। অন্তরা, অন্তরা কোথায় গেলি, এদিকে আয়। আনোয়ারা বেগমের ডাকের সঙ্গে সঙ্গে উপর থেকে একটা সুন্দরী মেয়ে নেমে এলো। তাকে দেখতেই আনোয়ারা বেগম ফের বলেন, ওদের জন্য যে রুম গুছিয়ে রেখেছিলাম সেই রুমটা ওদের দেখিয়ে দে। রুহি মা, যা মা, জামাই বাবাকে নিয়ে রুমে যা। অন্তরা মেয়েটা আগে আগে হনহন করে চলে গেল। পাশাপাশি দুটো রুমের সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, রুহি, এটা তোদের জন্য, আর এটা অর্ণ ভাইদের। মেয়েটা চলে গেল। মেয়েটির এমন উগ্র আচরণ দেখে বিন্দু হতভম্ব হলো। মেয়েটির মুখটা দেখতে অবিকল মনোয়ারা বেগমের মতো। বিন্দু ললাটে ভাঁজ করে রুহিকে জিজ্ঞেস করলো, এটা কি, এটা কি মাহসিন মামার মেয়ে? এর বিহেভিয়ার এমন কেন? আর আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আরে ওর কথা বাদ দে, ও এমনই। রুমে গিয়ে রেস্ট কর। রুহি এড়িয়ে গিয়ে রুমে ঢুকে পড়লো। বিন্দুর মনের মধ্যে কেমন খচখচ করছে। অন্তরা নামের মেয়েটির দৃষ্টিতে কিছু একটা ছিল, কেমন করে যেন তাকিয়েছিল অর্ণর দিকে। ওখানেই দাঁড়িয়ে থাকবি ডিসাইড করেছিস? ভেতর থেকে অর্ণর রাশভারী কণ্ঠস্বর শুনে সব চিন্তা ভাবনা ফেলে ভেতরে প্রবেশ করে বিন্দু। বেশ গোছানো রুমটা। বিন্দু ব্যাগ থেকে অর্ণর পোশাক বের করে দিতেই সে ওয়াশরুমে চলে যায়। বিন্দু বোরখা হিজাব খুলে বসে থাকে, অপেক্ষা করে অর্ণ বের হবার। সুনয়নার গায়ে হলুদটা আনুষ্ঠানিকভাবেই শেষ করে সুনয়নাকে বউ সাজানোর জন্য একদল কাজিন ঘিরে ধরেছে তাকে। গা ভর্তি গহনায় লাল টুকটুকে বউ সাজিয়েছে সুনয়নাকে। এখন শুধু অপেক্ষা কবুল পড়ানোর। সুনয়নার সাজ করানো দেখছিল বিন্দু এক কোণে বসে। অন্তরার এক কাজিনের নজর পড়লো তার দিকে। সে জিজ্ঞেস করলো, এই অন্তরা, একে তো চিনলাম না, কে সে? অর্ণর স্ত্রী। বেশ অনীহা নিয়েই উত্তর দিল অন্তরা। মেয়েটা বড় বড় চোখ করে বিন্দুর আপাদমস্তক দেখলো। সাদা কালো রঙের সালোয়ার কামিজ পরা বিন্দু, নাকে কানে গহনা ছাড়া তেমন সাজ নেই। তোর সেই কাজিন অর্ণব বউ, তুই পিচ্ছি বলে তাকে রিজেক্ট করলো, শেষে কিনা সেই পিচ্ছিকে বিয়ে করলো তোর কাজিন। বিন্দু অবাক হয়, অন্তরাকে অর্ণ রিজেক্ট করেছে মানে কি? বিন্দুর ভাবনা বেশি দূর গড়ানোর আগেই অন্তরা বেশ তাচ্ছিল্য করে বলে ওঠে, হ্যাঁ, তার উন্নতি তো চোখেই দেখতে পাচ্ছি। আমি প্রপোজ করার পর তখন কি বললো, তুই ছোট প্রেম ভালোবাসার বয়স না, পড়াশোনা কর, আর কত কিছু। এখন দেখ, সেই তো আমার থেকেও পিচ্চি বিয়ে করলো।
কোন দিক থেকে অন্য যোগ্য লাগে একে? বেশভূষা দেখছিস না খ্যাত? কোথা থেকে কুড়িয়ে এনেছে কে জানে? কোন দিক থেকে অর্ণের সাথে একে মানায় বলতো? আমার মতো শিক্ষিত সুন্দরী রেখে কিনা এর মতো একটি খ্যাত মেয়েকে বিয়ে করলো অর্ণ? অন্তরার কথায় বিন্দুর ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। এত অপমান! লজ্জায় দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আঁখি পল্লব থেকে। অন্তরার বান্ধবীরা কেমন বিকৃত দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিন্দুর ইচ্ছে করছে এক ছুটে বেরিয়ে যেতে এখান থেকে। শোনয় না, ধমকে উঠে এবার। না আপা, তার জন্য আমার জীবন থেমে নেই, থাকার কথাও নয়। আমি শুধু অর্ণকে পছন্দ করতাম, সেটা তাকে বলাই। তুই তো জানিস সে কিভাবে রিজেক্ট করলো আমাকে। বলল কি না আমি পিচ্ছি, শেষে কিনা করালো আমার থেকেও একটা পিচ্ছি বিয়ে, তাও নাকি জোর করে ধরে বেঁধে। ভাবতে পারছিস? আমি তো শুধু ভাবছি কি দেখে এর মধ্যে সে। আর কিছু শোনার সাহস করে না বিন্দু। ছুটে বেরিয়ে গেল ওখান থেকে। দুই হাতে মুখ চেপে ধরলো। লজ্জায় ঘৃণায় বুক চিরে বেরিয়ে আসছে কান্নার ঢেউ। নিচের বরাদ্দ রুমে ঢুকতেই সজোরে ধাক্কা খেল পুরুষালী শক্ত দেহের সাথে। মাথা তুলে অর্ণকে দেখতেই বিন্দু চমকালো, থমকালো। অর্ণর তো নিচে থাকার কথা, সে উপরে কি করছে? বিন্দু তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলে, তবে সফল হলো না সে। ফের ঝরঝর করে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল মসৃণ গালদয়ে। কান্না গিলে ফেলে মেয়েটি। সে চায় না বিয়ে বাড়ি এখানে কোনো ঝামেলা হোক। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টির সাথে দৃষ্টি মেলায় না সে। নিজেকে স্বাভাবিক দেখানোর ব্যর্থ চেষ্টা করে এলোমেলো দৃষ্টি ফেলে কিছু বলার আগেই অর্ণ বজ্র গম্ভীর গলায় শুধালো। কাঁদছিস কেন তুই? বিন্দু ঢোক গিলে কম্পিত গলায় বলল, কই চোখে যেন কি 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 পড়েছে। অর্ণর দৃষ্টিভঙ্গি কঠোর হলো, চোয়াল শক্ত করে বিন্দুর গালে হাত রেখে বৃদ্ধ আঙ্গুলে ছুঁয়ে দিল চোখের জল। তর্জনী আঙ্গুলের ডগায় বিন্দুর চোখের জল তুলে তার দিকে তুখোর দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বলল, কে কি বলেছে তোকে? বিন্দু নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে উঠল এবার। ক্রন্দনরত ভেঙ্গুর গলায় বলতে লাগলো, সবাই বারবার কেন আমাকে মনে করিয়ে দেয় আমি আপনার অযোগ্য? যখন আমি ভাবি আমি আপনার যোগ্য না, নিজেকে খুব ছোট লাগে, নগণ্য লাগে। আপনার পাশে নিজেকে বেমানান লাগে কর্নেল সাহেব, কষ্ট হয় তখন আমার। কেন সবাই আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি আপনার যোগ্য নই? অর্ণর ভাবভঙ্গি দেখে বোঝা গেল না তার দেহটা, তার ভেতরটা শুধু চোয়াল জোড়া ব্লেডের ন্যায় ধারালো হয়ে উঠল। বিন্দু খোপায় অর্ণ বিন্দুর দুগালে হাতের আজলাই তুলে বিন্দুর কাপা কাপা ঠোঁট দুটো পরম যত্নে চুষে নিতে লাগলো। প্রগাঢ় চুম্বন করে বিন্দুর গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকুর সাথে যেন বিন্দুর ব্যথাটা অতি যত্নে চুষে নিল। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই বোকা মেয়েটা তার কাছে কতটা যোগ্য। বিন্দুর কান্না থামে, তবুও টলমল করছে চোখ, থেকে থেকে হেঁচকি তুলছে। অর্ণ বরফের ন্যায় শীতল গলায় শুধালো, তুই আমার ওয়াইফ চড়ুই, এরপর আর যোগ্যতার কি প্রমাণ চাস? কে বলেছে তুই আমার যোগ্য নয়? কার এত বড় সাহস আমার পাখির চোখ থেকে অশ্রু ঝরিয়েছে? বিন্দু অর্ণর বুকে মাথা এলিয়ে বলল, এত অযোগ্য হওয়ার সত্ত্বেও কেন আপনার স্ত্রী হলাম কর্নেল সাহেব? ডোন্ট ক্রাই জান, কে কি বলেছে তোকে বল আমায়। বড্ড আদুরি গলায় জিজ্ঞেস করলো অর্ণ। বিন্দু বলল না কিছুই। বিন্দুর বুঝি কিছু বলতেও হলো না। অর্ণ তীক্ষ্ণ তুখোর মস্তিষ্ক কিছু ধরতেই বিন্দুর হাতের কবজি ধরে কক্ষ থেকে বেরিয়ে বড় বড় পা ফেলে নিয়ে গেল সুনয়নার রুমে। সবাই তখন সুনয়নাকে পরিপূর্ণভাবে সাজাতে ব্যস্ত। অর্ণ রুমে ঢুকতেই অন্তরা ঢোক গিলল। অর্ণ তার মুখ বরাবর দাঁড়িয়ে গম্ভীর শীতল গলায় জিজ্ঞেস করলো, ওকে তুই কি বলেছিস? কি বলেছি? ভালোই তো স্বামীর কান ভাঙাতে পারো দেখছি তুমি। বিন্দুর দিকে তাকিয়ে কিরমির করে বলে ওঠে অন্তরা। অর্ণ দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন ছুড়ল, ও আমার অযোগ্য এই কথা তুই বলেছিস ওকে? হ্যাঁ। মুখ খুলে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে সপাটে এক শক্ত হাতের চর পড়ল অন্তরার গালে। বিন্দু সহ চমকে উঠল সবাই। অন্তরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এই মেয়েটার কথা শুনে তুমি আমার গায়ে হাত তুললে অন্য? ভুল কি বললাম আমি? এই ক্ষেত মেয়েটা দেখি তোমার মাথাটা একেবারে চিবিয়েই খেয়ে ফেলেছে।
বাকিটুকু সম্পূর্ণ করার আগেই আর একটা দাবাং মার্কা চর বসলো অন্তরার একই গালে। কান থেকে যেন ধোঁয়া বেরিয়ে গেল অন্তরার। চোখে ঝাপসা দেখছে পরপর একই গালে। অর্ণর শক্ত চর খেয়ে মাথা ভনভন করছে মেয়েটার। অর্ণ হুঙ্কার ছেড়ে বলল, তোর এত সাহস হলো কি করে ওর যোগ্যতা নিয়ে কথা বলার? ওর যোগ্যতা পরিচয় একটাই, ও শেখ নওফিল অর্ণর স্ত্রী। তোর কি কোয়ালিফিকেশন আছে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার? বিন্দু হতভম্ব হয়ে যায় অর্ণর কাণ্ডে, হাত টেনে ধরে তার। ততক্ষণে মহসিন আহমেদ, আনোয়ারা বেগম, সাদি, রুহি সেখানে উপস্থিত হয়েছে। অর্ণর কথাটুকু সম্পূর্ণ তারা শুনল। মহসিন আহমেদ অর্ণর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আপনার এই বেয়াদব মেয়েটাকে একটু সুশিক্ষা দিবেন মামা। বিয়ে বাড়ি দেখে কিছু বলছি না, নয়তো আমার স্ত্রীকে অপমান করার জন্য, তার চোখের পানি ছড়ানোর জন্য ওকে কঠিন শাস্তি দিতাম। শুনই না আমতা আমতা করে সবটা খুলে বলতেই মহসিন আহমেদ রেগে গিয়ে অন্তরার গালে থাপ্পড় মারলেন। বেচারি মেয়েটা পরপর থাপ্পড় খেতে খেতে লজ্জায় টলবল চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক রুদ্ধ গলায় বলল, বেয়াদব হয়েছো তুমি, এত বড় হয়েছো, কোথায় কিভাবে কথা বলতে হয় জানো না? এখান থেকে যাও বেয়াদব। অন্তরা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মহসিন আহমেদ বিন্দুর মাথায় হাত বুলিয়ে অপরাধী গলায় বলল, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি মা, দয়া করে তুই কিছু মনে করিস না, মেয়েটা আদরে আদরে উচ্ছন্ন হয়ে যাচ্ছে। বিন্দু তড়িঘড়ি করে বলে ওঠে, ছি ছি মামা, এ আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি, প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। ঝর্ণার ছোট্ট পুচকো বাচ্চাটিকে নিয়ে ড্রয়িং রুমে বসে খুনসুটি করছে বৃষ্টি। আজকে সপ্তাহ খানেক হলো বিজনেসের কাজে ঢাকার বাহিরে গিয়েছে মেহেদি। সেই সুযোগে বোনের কাছে বেড়াতে এসেছে সে। রাতের খাবার খেয়ে বাবুকে নিয়ে দুষ্টুমি করছে বৃষ্টি। ঝর্ণা খাচ্ছে। খাওয়া শেষ করে এসে বাবুকে কোলে নিতে নিতে বৃষ্টিকে বলে সে, রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমা। ভাইয়া তো এখনো এলো না আপা। বৃষ্টির কথা শুনে ঝর্ণা বলে, ও এসে পড়বে, আমি আছি, তুই গিয়ে শুয়ে পড়। বৃষ্টি মাথা নেড়ে রুমে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ায় মিনিট পাঁচেক পরেই কলিং বেল বেজে উঠল। ঝর্ণা গিয়ে দরজা খুলতেই অবাক হলো। মেহেদি দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে। সে অবাক হয়ে বলল, তুই এত রাতে কোথায় থেকে এলি মেহেদি? মেহেদি ভিতরে প্রবেশ করতে করতে বলল, চিটাগাং থেকে সোজা এখানেই আসলাম আপা। কেমন আছো? অনেক দিন ধরে কথা হচ্ছিল না, আসলে ব্যস্ততার জন্য ফোন করার সুযোগ মেলেনি। তোকে ছাড়া আর থাকা সম্ভব হচ্ছে না সোনা। ঝর্ণা চোখে হেসে বলল, আমাকে দেখার জন্য এসেছিস না কার জন্য ঢের বুঝতে পারছি আমি। যার জন্য এসেছো সে রুমে আছে, যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। মেহেদি মুচকি হেসে উপরে চলল। ভিড়িয়ে রাখা দরজাখানা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল বৃষ্টি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। হঠাৎ দরজা খোলার শব্দে বৃষ্টি মাথা উঁচিয়ে তাকাতেই বিস্মিত হয়। তড়িৎ গতিতে উঠে বসল। অবাক হয়ে বলল, তুমি? হঠাৎ তুমি? দুপুরে না বললে এখনো আসতে অনেক দেরি আছে? মেহেদি বৃষ্টিকে নিয়ে ধপাস করে শুয়ে পড়ল। নরম বিছানায় ক্লান্ত গলায় বলল, তোকে ছাড়া আর থাকা সম্ভব হচ্ছে না সোনা, তাই চাচুকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি। বৃষ্টি মেহেদির ক্লান্ত মুখপানে তাকিয়ে বলল, সন্ধ্যার পর কতগুলো ফোন করলাম, ধরলে না কেন? ফোন অফ, চার্জ করতে মনে ছিল না। চোখ বন্ধ করেই বলে মেহেদি। বৃষ্টি উঠতে চেয়ে বলল, দেখি তোমাকে ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে খেয়ে তারপর ঠিক হয়ে শোও। মেহেদি সত্যি সত্যি উঠে ফ্রেশ হতে চলে গেল। বড্ড ক্লান্ত লাগছে তার। সেই ফাঁকে ঝর্ণা এসে খাবার দিয়ে গেছে। মেহেদি ফ্রেশ হয়ে আসার পর বৃষ্টি তাকে খেতে দেয়। মেহেদি খেতে বসতে বসতে বলে, খেয়েছিস? ছোট করে উত্তর দিল বৃষ্টি। আয় আমার সাথে খাবার খা, একা একা খেতে ভালো লাগছে না। মেয়েটি মুচকি হাসে। ছেলেটা যে তাকে ছাড়া খাবে না সেটা কত সুন্দর মিথ্যা কথা দিয়ে বোঝালো। বৃষ্টি কথা বাড়াই না, প্লেটে অল্প কটা ভাত নিল। দুজনে একসাথে খেয়ে নিল। মেহেদি ফের শুয়ে পড়ল বেডে। বৃষ্টি এঁটো বাসন নিচে রেখে রুমে আসলো। বৃষ্টি বেডে যেতেই মেহেদি তাকে জড়িয়ে ধরল। ক্লান্ত তুমি, ঘুমাও। বৃষ্টির কথার পৃষ্ঠে মেহেদি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
তুমি আমার বুকে থাকলে সমস্ত ক্লান্ত দূর হয়ে যায় মেঘদূতি। তুই আমার সমস্ত ক্লান্ত গোছানোর মেডিসিন। মেঘদূতি। মেহেদির মুখে এমন আবেগময় ডাক শুনে বৃষ্টি মাথা তুলে বলল, মেঘদূতি এ আবার কেমন নাম? মেঘদূতি হলো মেঘের দূতি বা মেঘের বার্তাবাহক, অর্থাৎ যে মেঘের সাথে আসে, মেঘের বার্তা আনে। বৃষ্টি শব্দ করে হাসে, বলে, তুমি এই উদ্ভট ডাকটা পেলে কই? মেহেদি বৃষ্টির শরীরটা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, ভালোবেসে হৃদয় গভীর থেকে আসে। এবার কথা বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধর। তোকে নিয়ে শান্তিতে একটা ঘুম দেব। অনেক দিন ধরে শান্তির ঘুম হারাম আমার। বেশ ভালোভাবেই ঝামেলাবিহীন বিয়েটা সম্পূর্ণ হয় সুনয়নার। হৃদয় বিদারক আবেগী মুহূর্তের হয়েছে তার বিদায়ের পর্ব। জমজমার বাড়িটা এখন অনেকটাই নিস্তব্ধ। সাদি এবং রুহি গার্ডেনের দোলনায় বসে আছে। সাদির কাঁধে রুহি মাথা রেখে অদূরে ওই আকাশে থালার মতো চাঁদটা দেখছে। সাদি রুহির মাথায় চুমু খেয়ে বলল, রুমে যাবে না হাঁপানোটাকে? তোমার ঘুম পাচ্ছে? পাল্টা প্রশ্ন করে মেয়েটি। সাদি মাথা নেড়ে সায় দিয়ে বলল, তা পাচ্ছে একটু। আচ্ছা চলো রুমে চলো। রুহি উঠতে নিলেই সাদি তাকে বসিয়ে দিয়ে বলল, অতটা পাচ্ছে না, তুমি বসো, গল্প করে। সাদি বুঝতে পারছে রুহির এখানে ভালো লাগছে, তাই সে মিথ্যে কথা বলে দুজনে চন্দ্রবিলাস করতে পারতে গল্প মশগুল হয়। রাত বেশ ভালোই হয়েছে। অর্ণ রুমে এসে দেখলো বিন্দু বিছানায় শুয়ে আছে। মেয়েটা আগের থেকে খানিকটা শুকিয়ে গেছে। বিন্দুর এই শুকিয়ে যাওয়ার কারণ বুঝতে পারে না অর্ণ। খাওয়া দাওয়ায় অনিয়ম তো করে না মেয়েটা। অর্ণ সার্বক্ষণিক খেয়াল থাকে বিন্দুর দৈনন্দিন কাজে, খাওয়া নাওয়া সব কিছুতেই। তবুও বিন্দুর এই অবনতি ধরতে পারে না সে। অর্ণর ভাবনার মাঝেই হঠাৎ করে বিন্দু ঘুম থেকে তড়িৎ গতিতে উঠে ছুটে যায় ওয়াশরুমে। গড়গড় করে বমি করে ভাসিয়ে দিল। অর্ণর ললাটে চিন্তার ছাপ স্পষ্ট হয়। সে চট জলদি ওয়াশরুমে গিয়ে বিন্দুকে সামলায়। মেয়েটা বমি করতে করতে নেতিয়ে পড়ে অর্ণর বাহুতে। অর্ণ সময় দেয় ওকে, ফ্রেশ হতে সাহায্য করে কোলে করে এনে বিছানায় শুইয়ে দিল। বিন্দু নেতিয়ে বিছানার সাথে লেপ্টে আছে। অর্ণ বিন্দুর হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, তোর কি হয়েছে জান? গ্যাস্ট্রিকে চাপ দিচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? ডক্টর ইনফর্ম করব? বিন্দু নিভু নিভু চোখে স্বামীর চিন্তিত মুখপানে চেয়ে ঠোঁট এলিয়ে হাসল। লোকটা তার সামান্য কিছু হলেও কেমন অস্থির হয়ে পড়ে, অথচ ভাবভঙ্গি যে কিছুই না এমন ভাব। বিন্দু হাত বাড়িয়ে অর্ণর ডান গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করে, টিমটিমে গলায় বলে, তেল চর্বি খাবার খেয়ে হয়তো গ্যাসের প্রবলেম হচ্ছে, পেটের ভেতর কেমন মোচড়াচ্ছে, বমি বমি পাচ্ছে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, শুধু শুধু চিন্তা করছেন। অর্ণ নিজের গালে রাখা বিন্দুর হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়ায় মেয়েটির হাতের পিঠে, কোমল গলায় বলে, চিন্তা করব না বলছিস? তুই জানিস তোর এই অবস্থা দেখে আমার কেমন হচ্ছে? অস্থিরতায় দুমড়ে মুচড়ে যাচ্ছে বুক। সেই খবর আছে তোর কাছে? লোকটা কি স্বীকার করলো তার অসুস্থতায় সে কষ্ট পায়? অর্ণর মুখ থেকে এই সাধারণ স্বীকারোক্তিটুকু কি যে ভালো লাগলো মেয়েটির। বিন্দু লাজুক গলায় মিনমিন করে বলল, আর যখন আপনি আহত করে ছাড়েন তখন অস্থির লাগে না? কি করবো জান, তোর সংস্পর্শে এলে নিজেকে কন্ট্রোললেস লাগে। তখন তোকে না পেলে পাগল পাগল লাগে। তুই শুধু এভাবে কন্ট্রোললেস আমি তাকে সামলে নিস জান। তোর সমস্ত ব্যথা ভালোবেসে ঘুঁচিয়ে দেবো, প্রমিস। বিন্দুর মুখটা লাজে রাঙা হয়ে ওঠে। সে মুখ সুরে সুরে বলল, ভালোবাসেন আমায়? ডাউট আছে? না, তবে ভালোবাসেনও বলেননি। দুদিকে মাথা নেড়ে বলল বিন্দু। অর্ণ শীতল গম্ভীর গলায় শুধালো, ওটা কি বলতেই হবে? ম্যান্ডেটরি রুলস? ভালোবাসি না বলে ভালোবাসা যায় না, ভালোবাসি না বললেও ভালোবাসা যায়। হৃদয় দিয়ে অনুভব কর। ইউ উইল ফিল মাই লাভ ইন এভরি ব্রেথ অফ ইয়ার্স। বিন্দু আবারও মুগ্ধ হলো অর্ণর এই আবেগময় যুক্তিসম্মত কথায়। সে বুঝলো ভালোবাসা শুধুই কথা দিয়ে প্রকাশের ব্যাপার নয়, শব্দের বাধ্যবাধকতা নেই, শুধু হৃদয় খোলা থাকলেই যথেষ্ট। প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে সেই অনুভূতি স্পষ্ট এবং সে নিজেই সেটা অনুভব করতে পারে নিঃশব্দে গভীরভাবে। অর্ণর যত্নে ভালোবাসা খুঁজে পায় বিন্দু। চোখ বন্ধ করে নরম এক টুকরো হাসি দিল বিন্দু। মনে মনে অনুভব করলো ভালোবাসা অনুভব করা যায়, বলার দরকার কি। আবার মনে হয় সম্পর্কে ভালো
ভালোবাসি স্বীকারোক্তি ও প্রয়োজন আছে। এতে ভালোবাসা বৃদ্ধি পায়। বিন্দু কিছু ভাবে, তারপর বোঝদার মানুষের মতো মাথা নেড়ে বলে, করেছি। ওয়াই? ভ্রুদয় কুচকালো অর্ণব। বিন্দু সরল গলায় বলল, আপনার ভালোবাসা। পেয়েছিস? একটুখানি। বিন্দু ঠোঁট ফুলিয়ে বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনী মিলিয়ে সামান্য ফাঁকা রেখে বোঝালো এতটুকু। অর্ণব বিন্দুর বাচ্চামো দেখে গা দুলিয়ে শব্দ করে হেসে ফেলল। বিন্দু ও অর্ণর মুখপানে চেয়ে চোখে চোখ রেখে হাসলো। মেয়েটি শুয়ে থেকেই দুহাত উঁচিয়ে ধরল, যেন নীরবে সংগোপনে নিজের বুকে জড়িয়ে নেওয়ার আহ্বান জানায় স্বামীকে। অর্ণ বিনা বাক্য ঝুঁকে বিন্দুর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শক্ত করে বিন্দুকে চাপটে ধরল। বিন্দু নিজেও অর্ণর পিঠে হাত রেখে আগলে রাখল। লাজ লজ্জা সাইডে ফেলে নিঃশব্দে অর্ণর চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। অর্ণ বিন্দুর বুকে নাক ঘষে আলতো স্বরে শুধালো, মুড হচ্ছে জান, আর একটু কাছে আসি তবে। যদিও অন্যের বাড়িতে বাসর করতে চাইছিলাম না, তুই চাইলে একটু না করবো না, প্রমিস? ফিলিংস হচ্ছে পাখি? অর্ণর এমন বেফাস কথা শুনে চোখ কুঁচকে এলো বিন্দুর। হনুমান মুখ লোকটাকে কাছে ডাকাই ভুল হয়েছে। সে কখন বলল তার মুড হচ্ছে? বিন্দু সঙ্গে সঙ্গেই অর্ণকে ছেড়ে দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, সরুন তো, পাজি লোক, খালি বাজে কথা। অর্ণ ছাড়ল না। সে আরো শক্ত করে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল বিন্দুর নাজুক দেহখানা। বিন্দু হাঁসফাঁস করে, দম বন্ধ লাগছে। অর্ণর ভারে বিন্দু পেটে মৃদু ব্যথার অনুভব করে। বিন্দু আরো একটা অদ্ভুত ব্যাপার অনুভব করছে। অর্ণর শরীর থেকে ভেসে আসা মাদকের ন্যায় সুঘ্রাণটা নাসারন্ধ্রে কেমন বিচ্ছিরি লাগছে। অসহ্য রকমের বাজে স্মেল মনে হচ্ছে তার নিকট। বিন্দু দম বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সরুন, দূরে সরুন কর্নেল সাহেব, লাগছে আমার, বমি পাচ্ছে। বিন্দুর মুখ থেকে এমন কথা শুনতেই অর্ণ তড়িৎ বেগে বিন্দুর ওপর থেকে একটু দূরে সরে যায়। ললাটে ভাঁজ পড়ে তার। বিন্দু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে আছে। অর্ণর কপালের ভাঁজ দ্বিগুণ হলো। সে কপাল কুঁচকে বজ্র গম্ভীর গলায় শুধালো, তোর কি হয়েছে রে? বমি করার রোগ হয়েছে নাকি? বিন্দু ঠোঁট উল্টে অসহায় চোখে তাকিয়ে বলল, হঠাৎ করেই কেন যেন আপনার পারফিউমের গন্ধ আমার নাকে লাগছে কর্নেল সাহেব, খুবই বাজে স্মেলের মতো লাগছে। তোর নাকটা একটু বেশি লম্বা হয়ে গেছে, কেটে ছোট করতে হবে। বেশ বিরক্ত গলায় শুধালো অর্ণ। শুয়ে পড়ল বেডের এক পাশে। বিন্দু ঠোঁট উল্টে তাকিয়ে রইল। তার কি দোষ? কি হয়েছে তোর? আল্লাই মালুম। হঠাৎ করে কেন এত পছন্দের স্মেলটা বিদঘুটে লাগছে? বিন্দু ঠোঁট উল্টে বসে রইল। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে। রাতে খেতে বসেও মশলার ঘ্রাণে খেতে পারেনি, এখন আবার তার প্রিয় শৌল পারফিউমের ঘ্রাণটাও সহ্য করতে পারছে না। এ কোন ফ্যাশনে পড়ল সে? কথা বৌভাত অনুষ্ঠান শেষ করেই অর্ণরা ঢাকার পথে ফেরে। মহসিন আহমেদ আনোয়ারা বেগম তো বিন্দু রুহিকে আসতেই দিবে না। অর্ণর সময় নেই, তাই চলে আসতে হয়েছে। সাজ্জাদ রেজার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে ঢাকাতে, তাই সাজ্জাদ, রেজা আর মীরা আগেই চলে গেছে। তারপর অন্তরা আর বিরক্ত করেনি বিন্দুকে, না তো সামনে পড়েছে। সুনয়না তো বলেছে সে নিজের কাজে নিজেই লজ্জিত। আসলে অন্তরার কিশোরী বয়সের ক্রাশ ছিল অর্ণ। বিষয়টা চেপে না রাখতে পেরে জানিয়েছিল অর্ণকে। অর্ণ ধমকায়নি, বুঝের সহিতই রিজেক্ট করে দিয়েছে তখন। হঠাৎ সাদাসিধে বিন্দুকে অর্ণর বউ দেখে এতদিন পরে সেটা মাথায় নাড়াচাড়া দিয়ে উঠেছিল, তাই তো বিন্দুকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছে। ঢাকা ফিরতে ফিরতেই বেশ রাত হয়ে যায়। সাদিয়া আর রুহি পথেই নেমে যায়। অর্ণ আর বিন্দু তাদের ফ্ল্যাটে ফেরে। ধরিত্রে নতুন ভোরের সূচনা হয়েছে। চারদিকে সূর্যের রক্তময় আলো ছড়িয়ে পড়েছে। অভ্যেস মতোই বিন্দু উঠে নামাজ পড়ে কিচেনে গিয়ে অর্ণর জন্য ব্রেকফাস্ট রেডি করতে লাগলো। কিন্তু বিপত্তি ঘটলো ডিম ভেঙে অমলেট করার সময়। সকাল সকাল ডিমের আষ্টে গন্ধে নাড়িভুড়ি ঠেলে পেটের ভেতর সবকিছু বেরিয়ে আসতে চাইলো।
বিন্দু হাতের বাটিটা ফেলেই তড়িঘড়ি করে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। খালি পেটে বমি করায় সে কি কষ্ট, মনে হচ্ছে ভেতরের সবকিছু ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। বিন্দুর হাত থেকে বাটিটা ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই। অর্ণ ঘুমাচ্ছিল। আকস্মিক বিকট শব্দে ধরপড়িয়ে উঠে ছুটে এলো কিচেনে। বিন্দু দেয়াল আঁকড়ে ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, বারবার ওয়াক ওয়াক করছে। অর্ণর ঘুম উবে গেল। সে এগিয়ে এসে বিন্দুকে ধরে ললাটে তার গুটি কয়েক ভাঁজ। সে এক হাতে বিন্দুকে চাপটে ধরে অন্য হাতে গ্যাস অফ করতে করতে ক্রুদ্ধ গলায় ধমকে ওঠে। কিচেনে কি করছিস? তোকে সকাল সকাল কিচেনে আসতে নিষেধ করেছি না আমি? কথা শুনিস না কেন তুই? আমাকে টেনশনে না ফেললে ভালো লাগে না তোর? থাপড়াতে হবে? থামে সে। তারপর বিন্দুর আপাদ মস্তক এক পলক নজর বুলিয়ে ফের রাশভারী স্বরে বলল, রেডি হ, হসপিটালে যাব। বিন্দু নিজেকে সামলানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না না না, হসপিটালে যেতে হবে না, আমি ঠিক আছি। কতটা ঠিক আছেন সেটাই তো দেখবো, চলুন। চিবিয়ে চিবিয়ে কথাটা বলল অর্ণ। তার ধমক খেয়ে বিন্দু সুরসুর করে তার সাথে হসপিটালে গেল। ডাক্তার অর্ণ আগে থেকেই ইনফর্ম করে এসেছে। রোগীর সবটা শোনার পর ডাক্তার শুধু ইউরিন টেস্ট দিল। এমনিতেই অর্ণর মেজাজ চড়েছিল। ডক্টরের এই কাণ্ডে আরো চওড়া হলো। সে বেশ রুক্ষ স্বরে বলল, ডক্টর আদনান, সকাল সকাল কেন মাথাটা খারাপ করছেন? শুধু ইউরিন টেস্ট করে কোন কচুটা বুঝবেন আপনি? ওর পেটের এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি করুন। ডক্টর আদনান এবং অর্ণ বহু বছরের চেনা জানা এবং বন্ধুত্ব সুলভ আচরণ তাদের মধ্যে। অর্ণর কথায় সে মুচকি হেসে বলল, আপনার মতো একজন ধৈর্যশীল অফিসার বউয়ের বেলায় এত অধৈর্য হলে চলবে কর্নেল? আগে আমি দেখি আপনার ভাবনা সঠিক কিনা, তারপর পরীক্ষা নিরীক্ষা লাগলে অবশ্যই করব। আপনি একটু ধৈর্য ধরুন। ডক্টর আদনান কি ইঙ্গিত করেছে অর্ণর মতো একজন বিচক্ষণ মানুষের বুঝতে কি তা বাকি রইল? কিন্তু অর্ণ সেদিকে ভাবল না, কেননা বিন্দু প্রেগনেন্ট হবার 1% চান্স নেই। তাহলে এই ভাবনা মনে আসবেটাই বা কি করে? টেস্ট বের হতেই বেশি সময় লাগলো না। শুরু থেকেই বিন্দুর মুখটা চুপসে আছে। আল্লাহ জানে তার কি রোগ হয়েছে, সে আদেও বাঁচবে কিনা। সে আর চোখে চাই অর্ণর দিকে। লোকটার চোয়াল শক্ত, মুখখানা অতিরিক্ত থমথমে। তার কি বড় কোনো রোগ হয়েছে? লোকটার মুখটা এমন গোমরা কেন? বিন্দু প্রশ্ন করে না। দরু দরু বুকে চুপচাপ বসে আছে ডাক্তারের সামনে। ডক্টর আদনান অর্ণর গম্ভীর মুখপানে তাকিয়ে মুচকি হেসে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার শেখ, মাই assumption was right. You are getting to be father. মিসেস শেখ প্রেগনেন্ট। তাকে দেখে মনে হচ্ছে সে খুব দুর্বল, হাইপোটেশন। একটা কাজ করুন, ওনাকে কিছুক্ষণ হসপিটাল রেখে আল্ট্রাসাউন্ড করে রিঙ্গার ল্যাকটেট দিন। ডক্টরের এত কথার কিছুই যেন এফেক্ট করলো না বিন্দুর কর্ণগোচরে। সে তো এখনো আটকে আছে ডাক্তারের সেই একটা বাক্যতে। অভিনন্দন মিস্টার শেখ, আমার ধারণা সঠিক ছিল, আপনি বাবা হতে চলেছেন। কথাগুলো বিন্দুর কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শিহরণ খেলে গেল শরীরটা ঝাঁকুনি দিয়ে। মধুর এক ধাক্কায় বুক ভরে গেল। অদ্ভুত নীরব আনন্দ আর গভীর ভয়ের মিশ্রণে চোখের কোণে অল্প অল্প জল জমল। কান্না পেল তার, কিন্তু মেয়েটা কাঁদতে পারছিল না। এটি কেবল খুশি নয়, এটি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম স্পর্শ। শরীরের প্রতিটি কোষ আনন্দে কাঁপতে লাগলো বিন্দুর। হৃদয় যেন নতুন এক ছন্দে ঢুকছে। জীবনের সবচেয়ে চমকপ্রদ অদ্ভুত অনুভূতির সময় বুঝি তার জীবনে এটাই। বিন্দু জীবনে এত বড় চমক পায়নি। এ কেমন অনুভূতি? সে মা হতে চেয়েছিল। আল্লাহ যে তাকে এত তাড়াতাড়ি মা হওয়ার অনুভূতি অনুভব করাবে আদেও ধারণা ছিল। বিন্দু নিজের উদর আলতো স্পর্শ করে। বিন্দু যেন স্পষ্ট অনুভব করতে পারছে তার ভেতরে নতুন ছোট্ট প্রাণটি। মেয়েটির হৃদয়ের গভীরে এক অদ্ভুত অজানা সুখের ঢেউ বয়ে গেল। সে মা হচ্ছে, এর চেয়ে সুখের আর কি আছে? হসপিটালের শুভ্র বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে বিন্দু। পাশেই মীরা ফল কেটে কেটে ফ্রিজে রাখছে মেয়েকে খাওয়াবে বলে। খবর পাওয়ার পর 1 সেকেন্ডও দেরি করেননি তারা।
সাজ্জাদ, রেজা আর মীরা পাখির ন্যায় উড়ে এসেছেন। সাজ্জাদ রেজার সে কি আনন্দ! দাদা হবার আনন্দে ফুলে উঠছে বুক। নাতি মানে শুধু ছোট্ট একটি মানুষ নয়, এটি তার পরিবারের নতুন হাসি, নতুন গল্প, নতুন আনন্দের প্রতিশ্রুতি। বৃদ্ধ বয়সে গল্প করার একজন সঙ্গী। তাদের মনে হলো যেন এক দীর্ঘ যাত্রার পর হঠাৎ সামনে এসেছে সবচেয়ে সুন্দর উপহার। দাদা দাদি হওয়ার আনন্দ মানেই শুধু খুশি নয়, এটি প্রেমের গভীরতা, পরিবারের নতুন বন্ধন এবং জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের স্বীকৃতি। ভদ্রলোক বিন্দুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে গেছেন। মীরা মেয়ের পাশেই বসে রইলেন। মেয়ের কপালে যে কয়টা চুমু খেয়েছেন, মীরা বিন্দুকে রেস্ট করতে বলে ওয়াশরুমে যায়। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ মেহেদি, বৃষ্টি আর রুহি। বৃষ্টি আর রুহি এসেই বিন্দুকে চাপটে ধরে বলল, কংগ্রাচুলেশনস ফুল, সঙ্গে এতগুলা ভালোবাসা, আমাদের এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, আমাকে ফুপি বানানোর জন্য। বিন্দুর হাতে ক্যানেলা। সে উঠে বসতে চাইলো, বৃষ্টি আর রুহি দুই পাশ থেকে ওকে ধরে উঠিয়ে বসালো। বিন্দুর চোখে পানি দেখে রুহি বিন্দুর চোখের পানি মুছে দিতে দিতে অস্থির গলায় বলল, এ কি ফুল, তুই এই আনন্দের দিনে কাঁদছিস? বিন্দু রুহিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এতে এক প্রকার চমকালো বৃষ্টিরা। বৃষ্টি বিচলিত হয়ে জিজ্ঞেস করে, এই বিন্দু, বিন্দু কাঁদছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস? এই বিন্দু। বিন্দু কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বলতে লাগলো, উনি খুশি হয়নি রে রুহি, উনি বাবু আসাতে খুশি হয়নি, তাই তো আমার উপরে রাগ করে চলে গেছে। অন্য ডক্টরের মুখে বেবি আসার কথা শোনার পর থেকে বিন্দুর সাথে একটা কথাও বলেনি। চুপচাপ সেখান থেকে উঠে এসে বিন্দুকে ভর্তি করানোর প্রতিক্রিয়া সম্পূর্ণ করার পর সাজ্জাদ রেজাকে ফোন করে। তারা আসতেই সে বেরিয়ে গেল। একটা বার বিন্দুর পানে তাকালো না পর্যন্ত, একবার ঘুরে দেখলো না তার পথ পানে চেয়ে থাকা একজোড়া কাতর চোখকে। বিন্দুর মুখে এমন কথা শুনে হতভম্ব হলো তারা। বৃষ্টি অবাক হয়ে বলল, কি বলিস, ভাইয়া খুশি হয়নি? বিন্দু কান্নারত মাথা নাড়ালো দুই দিকে। এত বড় একটি খবর পাওয়ার পরে লোকটার এড়িয়ে যাওয়ার মানে আর কি হতে পারে? রুহি মেয়েটির চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুই ভুল ভাবছিস ফুল, বাবা হওয়ার মতো চমৎকার খবর কি আর হতে পারে বল? ভাইয়া নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে, দেখিস। কান্নাকাটি বন্ধ কর, বোকা মেয়ে। বিন্দু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, তবে সফল হয় না। ফের ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ে মসৃণ গাল বেয়ে। কাঁদছো কেন বিদু কণা? ওয়াশরুম থেকে বেরিয়ে মেয়েকে কাঁদতে দেখে অবাক হয় মীরা। প্রশ্ন ছুঁড়ে কাঁদার কারণ জিজ্ঞেস করে সে। সে আসছে থেকেই খেয়াল করছে বিন্দুর মুখখানা শুকিয়ে আছে। অর্ণর মুখখানিও কেমন অতিরিক্ত গম্ভীর দেখলো। তবে ভদ্র মহিলা তখন সেটা তেমন গায়ে মাখেননি, কেননা অর্ণর স্বভাবটাই এমন, সবসময় ভারী ভারী কথা বলা, গম্ভীর মুখে চলা। কিন্তু মেয়েকে কাঁদতে দেখে তার ললাটে ভাঁজ পড়ে। রুহি বিষয়টা সামাল দিতে বলল, এই কান্না দুঃখের কান্না নয় মীরামা, এই কান্না যে সুখের কান্না। আচ্ছা তোমার কেমন লাগছে বলো তো? ছেলের ঘরের নাতনি এবং মেয়ের ঘরের নাতনির ফ্লেভার একসঙ্গে পেয়ে তোমার কেমন ফিল হচ্ছে? ভদ্র মহিলা গাল ভরে হাসলেন। মেয়ের কপালে চুমু খেয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দাদি নানি হওয়ার আনন্দটা অপূর্ব সুন্দর। আমার ছোট্ট মেয়েটি মা হতে চলেছে। কিছু বছর আগে যে আমার কোল আলো করে দুনিয়াতে আসলো, আজ তার কোল আলো করেই কেউ আসছে। এর চাইতে চমৎকার আর কি হতে পারে? ভদ্র মহিলা হেসে ফেলল। হ্যাঁ, তাই বোধহয় আনন্দটা একটু বেশি কাজ করছে। মীরার কথাই হেসে ফেলল সবাই। এই পুরো সময়টা শব্দহীন মেহেদি চুপচাপ দাঁড়িয়ে ছিল এক পাশে। বিষয়টা বৃষ্টির নজরে এড়ালো না। সে মেহেদির পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কি গো স্বামী, এক্সের বাচ্চা কাচ্চা হবে শুনে কি তবদা খেলে? পুরনো প্রেমটা ছলাৎ করে উঠলো বুঝি? বৃষ্টির খোঁচা মারা কথায় চোখ কুঁচকে এলো ছেলেটির। সে চোখ গরম করে তাকিয়ে চাপা ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বল বৃষ্টি, এসব কি কথা? বৃষ্টি মুখ ভেঙচি কেটে বলল, তাহলে দূরে দাঁড়িয়ে মুখটা গোমরা করে কার জন্য শোক পালন করছিলে শুনি? আফসোস হচ্ছে বুঝি? কিসের আফসোস?
ললাটে ভাঁজ করে পাল্টা প্রশ্ন করে মেহেদি। বৃষ্টি বলে, এই যে এই বাবুর বাপ না হতে পারার আফসোস। ছেলেটা কপাল গোটায় গম্ভীর গলায় বলে, বিন্দুর সাথে আমার বিয়ে হয়েছে নাকি সন্তান হওয়ার কোনো কার্যক্রম হয়েছে? আমার বাচ্চা বের হলে তো তোর পেট থেকে বের হবে। নাপাক কার্যক্রম তো আমি তোর সাথে করেছি। মেহেদির এমন জবাবে নাক সিটকায় বৃষ্টি। হা, কথার কি ছিরি। বৃষ্টিকে জব্দ হতে দেখে মনে মনে হাসলো মেহেদি। আসছে তাকে খোঁচাতে, আরো খোঁচা। বৃষ্টি টিপ টিপ করে তাকিয়ে ফের জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তোমার কোথাও খারাপ লাগা কাজ করছে না? করছে তো সোনা, ওদের আগে বাপ হতে না পারায় আমার খারাপ লাগছে। আবারও সেই তেরা উত্তর। বৃষ্টি গাল ফুলায়। মেহেদি সেদিকে তাকিয়ে সবার অগোচরে মেয়েটির পিঠের পেছন থেকে জড়িয়ে ধরে চুমু এঁকে দেয় মেয়েটির গালদয়ে। ঠোঁট নেড়ে ছোট্ট স্বরে বলে, ওসব কথা মনে করে কেন কষ্ট পাচ্ছিস মেঘদূতি? বিন্দু মা হচ্ছে আমার কেন খারাপ লাগবে? তুই জানিস না তুই আমার কতটা জুড়ে।